নমস্কার, আমার রাউত স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি দীর্ঘদিন ধরে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং ব্যক্তিগত বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে চলেছি। আমি একজন এক্স ব্যাংক অফিসার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আমি প্রায় 37 বছর ব্যাংকে কাজ করেছি এবং প্রায় 3 বছর ধরে আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। তাই ভাবলাম আজকে ব্যাংকে রিসেন্টলি যে পরিবর্তনগুলো এসেছে ব্যাংকিং কাজে সেইগুলো নিয়ে আমি আলোচনা করি। দেখুন, গত 23রা ডিসেম্বর লোকসভায় ব্যাংকিং লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024 পাশ হলো। তার ফলে ব্যাংকের যে অ্যাক্টগুলো রয়েছে তাদের 5টি অ্যাক্টে পরিবর্তন এসেছে। সেই অ্যাক্টগুলো হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 আর ব্যাংকিং কোম্পানিজ অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং 1970 অ্যান্ড 1980। এই পরিবর্তনগুলো কিন্তু হয়েছে এই ব্যাংকিং লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024-এর পরিবর্তনের সাথে সাথে। ব্যাংকিং ব্যবস্থায় যুগোপযোগী করা দরকার, ব্যাংকিং ব্যবস্থাকে যুগোপযোগী করা দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাই ভেবেছেন। তার ফলে এখন কিন্তু আমরা মোট সর্বাধিক 4 জনকে নমিনি করতে পারবো। এতকাল ব্যাংকে অ্যাকাউন্ট খুললে মাত্র একজনকে নমিনি করা যেত, এবং এই ক্ষেত্রে আমরা 4 জনকে পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করে দিতে পারবো আমাদের নমিনি হিসাবে, এবং সেই ক্ষেত্রে পার্সেন্টেজ ভাগটাকে বলা হচ্ছে সাইমালটেনিয়াস নমিনেশন। এটা যোগ হলো। এক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটাকে 100% তৈরি করতে হবে, নাহলে কিন্তু এটা ইনভ্যালিড নমিনেশন হয়ে যাবে। মনে করুন একজনকে 20% দিল, আরেকজনকে 20% দিল, আরেকজনকে 10% দিল, তাহলে চতুর্থ জনকে কিন্তু 50% দিয়ে 100% করতে হবে, নাহলে এটা ইনভ্যালিড নমিনেশন হয়ে যাবে। এই পরিবর্তনটা এসেছে। এখন থেকে আমরা 4 জনকে নমিনি করতে পারবো সর্বাধিক। আরেকটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে এই নমিনেশনের ক্ষেত্রেই সাকসেসিভ নমিনেশন করতে পারবো। এই বিষয়টা কি? আমরা তো বলেছি যে 4 জনকে নমিনি করা যাবে, এক্ষেত্রেও 4 জনকে নমিনি করা যাবে। গচ্ছিত টাকা রেখে কেউ মারা গেলে সেই ক্ষেত্রে যে 4 জনের নাম লিখব, প্রথম জন পুরো টাকাটা পাবে। সাকসেসিভ প্রথম জন যদি মারা যায়, নমিনি যিনি যাকে করা হয়েছিল, তাহলে দ্বিতীয় জন পাবেন, দ্বিতীয় জন মারা গেলে তৃতীয় জন পাবেন, তৃতীয় জন মারা গেলে চতুর্থ জন পাবেন। যাই হোক, ব্যাপারটা ভালোই হয়েছে। কিন্তু এই যে মেনে নেওয়া ব্যাপারটা, যে প্রথম জন মারা গেলে দ্বিতীয় জন পাবে, প্রথম জন মারা না গেলে দ্বিতীয় জন পাবে না, এই ব্যাপারগুলো বিভিন্ন পারিবারিক কলহ তৈরি করতে পারে। যাই হোক, আমি এর মধ্যে যাচ্ছি না। এটা খুবই ভালো বিষয় হয়েছে। কেন দেখুন, কোভিডকালে যখন কোভিড হয়েছিল, সেই কোভিড পিরিয়ডে কিন্তু একটা পরিবারে দেখা গেছে 4-5 জন মারা গেছে। তার মধ্যে হয়তো দেখা গেছে যে যিনি টাকা রেখেছেন তিনি মারা গেছেন, এবং নমিনি যিনি ছিলেন তিনিও মারা গেছেন। তার ফলে কিন্তু পরবর্তীকালে হেয়ারশিপ সার্টিফিকেট বের করতে হয়েছে। এই হেয়ারশিপ সার্টিফিকেট বের করা কিন্তু সহজ নয়। এই ক্ষেত্রে অনেক জায়গায় দৌড়তে হয়, কোর্টেও দৌড়তে হয়। যাই হোক, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করছি না। আজকে আমি বলছি যে মোট 19টি পরিবর্তন এসেছে ব্যাংকিং ব্যবস্থাতে। সেই ব্যবস্থাগুলোর মধ্যে এই নমিনেশনের একটা বড় ব্যাপার। কিন্তু এক্ষেত্রে লকার যদি কেউ নিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সাকসেসিভ নমিনেশন হবে, সাইমালটেনিয়াস নমিনেশন হবে না। যে ওই পার্সেন্টেজ করে দিলাম 4 জনকে 100%, সেটা কিন্তু এই সেফটি ভল্ট বা লকারের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এই পরিবর্তনগুলো এসেছে। নেক্সট যে পরিবর্তনটি এসেছে তা হচ্ছে ব্যাংকে সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট কথাটি ডেফিনেশনে বদল করে দেওয়া। এই রিডিফাইন করা হয়েছে। এই ক্ষেত্রে থ্রেশহোল্ড লিমিট 5 লক্ষ টাকা থেকে বেড়ে 2 কোটি টাকা করা হয়েছে। সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট ব্যাপারটা কি? এটা হচ্ছে যে যদি আপনার 5 লক্ষ টাকার বেশি ব্যাংকে শেয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনার সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট গ্রো করবে। এটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং গত 60 বছর আগে থেকে এই নিয়ম চলছে। সেক্ষেত্রে ভোটিং রাইটের কিছু পরিমাণ আপনার থাকতে পারে, এবং 10% আপনার ভোটিং রাইট থাকলো ওই সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট গ্রহণ করলো বলে। এক্ষেত্রে ওনারশিপ স্টেকও থাকতে পারে কিছুটা। তারপর
ব্যাংকের প্রফিটের ক্ষেত্রে সেটা হতে পারে। এইগুলো পরিবর্তন হয়েছে। সাবস্টেন্সিয়াল ইন্টারেস্টের পর আরেকটা পরিবর্তন হলো, কোঅপারেটিভ ব্যাংকের যে ডাইরেক্টররা আছেন তাদের টার্ম হচ্ছে 8 বছর, সেটা বাড়িয়ে এই অ্যামেন্ডমেন্টের ফলে সেটাকে 10 বছর করা হলো। তবে কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান বা যারা হোল টাইম ডাইরেক্টর আছে তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। নেক্সট পরিবর্তনটি এসেছে যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি ডাইরেক্টর তিনি স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বোর্ডে থাকতে পারবেন। এই পরিবর্তনটিও এসেছে এই অ্যামেন্ডমেন্টের ফলে। নেক্সট পরিবর্তন এসেছে ব্যাংকের সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিওর যে গণনাকাল, মানে হচ্ছে একপক্ষকাল, সেটার সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। সিআরআর অর্থ হচ্ছে যে আরবিআই অ্যাক্ট অনুসারে বিভিন্ন শিডিউল ব্যাংকগুলো তার অ্যাভারেজ ডেলি ব্যালেন্সের যে হিসাবটা করে 14 দিন ধরে, সেটার একটা পার্সেন্টেজ সেটা ফিক্সড করা থাকে, সেটাকে আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়। এক্ষেত্রে হিসাবটা হবে শনিবার থেকে, কোনো একটা শনিবার থেকে তারপরে শুক্রবারের পরের শুক্রবার পর্যন্ত। এটাকে বদলে দেওয়া হলো। এই হিসাবটা পক্ষকাল হিসাব হবে মান্থলি বেসিসে এখন থেকে, মানে ফোর্টনাইটটা হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ, আর 15 তারিখ থেকে মাসের শেষ দিন, সেটা 30 তারিখ বা 31 তারিখ হতে পারে। মানে দুটো পার্ট হয়ে গেল, 15 দিন তারপরে 15 বা 16 দিন। এই পরিবর্তনটা এসেছে। মোটামুটি এইগুলোই হচ্ছে ব্যাংকিং সংক্রান্ত একদম কোর ব্যাপারের পরিবর্তনগুলো, এইগুলোই। এই ক্ষেত্রে অর্থমন্ত্রী লোকসভায় বলেছেন যে হাউসহোল্ড যে সেভিংস সেটা 55% ছিল গত 10 বছর আগেও ব্যাংকে, কিন্তু সেটা এখন 40%ও নেই, কারণ এগুলো সব চলে গেছে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে। অতএব একটা পরিবর্তন এসেছে। ব্যাংকিং ব্যবস্থা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের অংশের বাইরে নয়, ব্যাংক এখন মিউচুয়াল ফান্ডে বিজনেসও করে। একটা সর্বোপরি পরিবর্তন এসেছে, এবং এই যুগোপযোগী যে অ্যামেন্ডমেন্ট, ব্যাংকিং লস যে অ্যামেন্ডমেন্ট, এটাও তার বড় প্রমাণ। এইভাবেই আমাদের দেশ এগিয়ে চলুক, তাই না? এবং সঠিক সময়ে সঠিক আর্থিক সিদ্ধান্তগুলো হোক। যাই হোক, আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমি যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে উৎসাহিত হয়ে নিয়ে আসতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।